ওকে, যে জিনিসটা হচ্ছে আমরা শুরু করব কোষের, আজকে কোষের যে ইম্পর্টেন্ট যে টপিকস গুলো আছে, কোষের যে অঙ্গাণুগুলো আছে, আমি বারবার বলছি যে কোষের অঙ্গাণুগুলো কখনোই অঙ্গাণুগুলোর গঠন বা কাজ কখনোই মুখস্থ করতে হয় না। সেই হিসেবে আজকে এখন আমরা শুরু করবো যে কোষ প্রাচীর, এটারও অঙ্গাণুর গঠন বা কাজ কখনোই মুখস্থ করতে হয় না, আমরা এটা বুঝে বুঝে করবো পুরোটাই, ঠিক আছে? তাহলে শুরু করতেছি কোষ প্রাচীর। কোষ প্রাচীরের বিভিন্ন অংশ, রাসায়নিক গঠন, সূক্ষ্ম গঠন এবং কাজ করবো আজকে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো কোষ প্রাচীরের ছবি আছে, এবং কোষ প্রাচীরের মেইন কাজটা কি? ওর জবটাই হচ্ছে তোমার প্রোটেক্ট দ্য সেল, সেলকে প্রোটেক্ট করা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কোষ প্রাচীর শুরু করি। কোষ প্রাচীর শুরু করতে শুরুতে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে কোষ প্রাচীরটা কি। এটা একটা উদ্ভিদের বৈশিষ্ট্য, এটা কিন্তু উদ্ভিদের বৈশিষ্ট্য, এটা কিন্তু প্রাণীর কোনো প্রাণী কোষে থাকে না। এই কোষ প্রাচীরটা কোন কোষের বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষ বৈশিষ্ট্য, এটা প্রাণী কোষে থাকে না, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা, যে এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, এটা প্রাণী কোষে থাকে না, এটা আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, এরপরে উদ্ভিদ কোষে আমি একটা কথা লিখছি তিনটা স্তর। আচ্ছা, এই তিনটা স্তর কথা আমি আসতেছি, হ্যাঁ, এটা আমি পড়া শুরু করি, এখান থেকে আসবো। ধরো তোমার পাশাপাশি দুটো রুম আছে, এইটা একটা রুম যে রুমে তুমি থাকো, এবং এর পাশে আরেকটা রুম আছে যে রুমে তোমার ভাই থাকে, ঠিক আছে? পাশাপাশি দুটো রুম, এই রুমের মাঝখানে একটা দেয়াল আছে। তাহলে এই যে রুমের মাঝখানে দেয়াল, তুমি চিন্তা করো তো, তোমাদের একটা দেয়াল চিন্তা করো, পাশাপাশি রুমের দেয়ালের মাঝখানে কি থাকে? ইট। ইটের উপর আমরা কি দিই? ইটের উপর আমরা সিমেন্ট দিয়ে প্লাস্টার করি, তারপরে কি করি আমরা? তার উপরে রং দেই, চুন চুন দেই, ডিস্টেম্বার কালার করে রং দেই। তাহলে এখানেও একটা পাশাপাশি দুটো রুমের মাঝখানে দেয়ালে কয়টা স্তর হয়? তিনটে স্তর। মানে সেই হিসেবে তোমার সেই রকম ভাবে চিন্তা করলে কোষ প্রাচীরের তিনটে স্তর। এই যে পাশাপাশি দুটো দেয়ালের মানে রুমের মাঝখানে যে দেয়াল, যেটাকে আমি ইট বলতেছিলাম, সেটাকে আমরা এখানে বলবো হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা। তাহলে পাশাপাশি দুটো দেয়ালের মাঝখানে বা রুমের দেয়ালে সবার মাঝখানে যে জিনিসটা থাকে তার নাম হচ্ছে মধ্যপর্দা। এই মধ্যপর্দার উপরে, এই মধ্যপর্দার উপরে যে মধ্যপর্দার উপরে আহ একটা মিনিট একটু, আমি একটু বইয়ের ছবিটা বের করে রাখি, তাহলে আমার দেখাতে সুবিধা হবে। হ্যাঁ, ওকে, তাহলে বলতেছিলাম এই মধ্যপর্দার উপরে আরেকটা স্তর থাকে, যেটাকে আমরা সিমেন্ট বলতেছিলাম, সিমেন্ট, ঠিক আছে? যেটাকে আমরা সিমেন্ট বলতেছিলাম, সিমেন্ট যে স্তরটা তৈরি করছে। তাহলে মধ্যপর্দার উপরে এই যে আরেকটা স্তর থাকতেছে, আরেকটা স্তর তৈরি হচ্ছে। তাহলে মধ্যপর্দার উপরে যে সিমেন্টের যে স্তর, মানে যেটাকে প্লাস্টার করতেছি, এই স্তরটার নাম কি? এই স্তরটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। তাহলে দুটো দেয়ালের মাঝখানে, সবার মাঝখানে কি থাকে? সবার মাঝখানে থাকে হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দার উপর যেটা থাকে সেটাকে বলতেছি আমরা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরের উপরে বা বাইরে যেটা থাকবে সেটাকে বলবো আমরা সেকেন্ডারি প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরের বাইরে যেটা থাকবে সেটাকে বলবো সেকেন্ডারি প্রাচীর। এই সবুজটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এখন তুমি চিন্তা করো তো, তোমার দেয়ালের সবার বাইরে কি থাকে? রং। দেখো, ইট থাকে এক স্তর, এরপরে আমরা প্লাস্টার করি সিমেন্ট দিয়ে, সেটাও এক স্তর। কিন্তু আমরা চাইলে রং কি একাধিক স্তর করতে পারি না? রং চাইলে একাধিক স্তর করতে পারি। তাহলে এই যে সবুজ কালার রংটা যেটা দিচ্ছিলাম, এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। এই সেকেন্ডারি প্রাচীরটা 1 থেকে 3 স্তর হতে পারে। 1 থেকে 3 স্তর হতে পারে। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে পাশাপাশি দুটো রুমের মাঝখানে যে দরজাটা, পাশাপাশি দুটো রুমের মাঝখানে যে পাশাপাশি দুটো রুমের মাঝখানে যে দেয়ালটা থাকে, দেয়ালের সবার মাঝখানে যে জিনিসটা থাকে সেটাকে আমরা কি বলছি? ইট। এই ইটটা হচ্ছে এখানে কি? মধ্যপর্দা। তাহলে দুটো কোষের মাঝখানে, সবার মাঝখানে যে জিনিসটা থাকে সেটা কি বলছি আমরা? মধ্যপর্দা। সবার কোষের মাঝখানে যেটা থাকে সেটা বলছে মধ্যপর্দা। এই মধ্যপর্দার উপরে যে আরেকটা স্তর থাকে, যেটা আমরা সিমেন্ট বলতেছিলাম, সেটা হচ্ছে এখানে কি? সেটা হচ্ছে এখানে কি? প্রাথমিক প্রাচীর। এই যে লালটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, লালটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। আচ্ছা, এই যে লালটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই লালের উপরে আমরা যে বলতেছিলাম যে দুটো দেয়ালের মাঝখানে যেমন রং করি, ঠিক এখানে কোষ প্রাচীরও থাকে, যে সবুজ কালারটা, এই যে সবুজ কালারটা, সেটা হচ্ছে কি? তোমার সেকেন্ডারি প্রাচীর। এই সবুজ কালারটা আমি এখানে 3 স্তর বানাইছি এবং বোঝানোর চেষ্টা করছি যে আমাদের দেয়ালের রংটা যেমন চাইলেও একাধিক স্তর করা যায়, এটাও সেই জন্য একাধিক স্তর। তাহলে কোষ প্রাচীর কয় স্তর? 1 থেকে 3 স্তর হতে পারে, ঠিক আছে? তাহলে এই কোষ প্রাচীর হতে পারে কি 1 থেকে 3 স্তর। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এগুলার মাঝখানে এখানে একটা জায়গায় তোমার হচ্ছে কি আছে? এখানে তোমার হচ্ছে একটা ছিদ্রর মতো রয়ে গেছে। এই পাশে একটা ছিদ্র, এই পাশে একটা ছিদ্রের মতো রয়ে গেছে। এই যে ছিদ্রর মতো রয়ে গেল, সরি, তাহলে দুই পাশে যে ছিদ্র মতো রয়ে গেল, দুটো রুমের মাঝখানে দরজা থাকে না? তাহলে এটা মনে করো সেই দরজা। তাহলে এই দরজাটাকে বলা হয় কি? কূপ এলাকা। কি বলা হয়? কূপ এলাকা, কূপ বলা হয়। এবং কূপটা দেখো, এই কোষের জন্য একটা, এই কোষের জন্য একটা কূপ, এই পাশে কোষের জন্য একটা কূপ, দুই কোষের জন্য দুটো কূপ।
তাহলে কূপের ইংলিশটা হচ্ছে পিট, যেহেতু এক জোড়া পিট তাহলে এটাকে এর একটা নাম হচ্ছে পিট পেয়ার, এর একটা নাম কি হয় পিট পেয়ার। এবং খেয়াল করে দেখো পিট পেয়ারে শুধুমাত্র একটা মাত্র স্তর থাকে, কোনটা? শুধু মধ্যপদ্মা, আর কোনটাই থাকে না। তাহলে পিট পেয়ারে শুধুমাত্র কে থাকে? পিট পেয়ারে শুধুমাত্র মধ্যপদ্মা থাকে। তাহলে একটু যে আমরা ডিসকাশনে যাই, আমরা দেখলাম যে একটা কোষ প্রাচীরের সবার বাইরে কি থাকে, সবার মাঝখানে কি থাকে? মধ্যপদ্মা। মধ্যপদ্মার উপর কি থাকে? প্রাথমিক প্রাচীর, তারপর থাকে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরটা একের অধিক স্তর হইতে পারে। এবার একটা কথা বলছি, কিছু কিছু ক্ষেত্রে যেটা হইতে পারে যে তোমার আরেকটা প্রাচীর থাকে যেটা বলা হয় টারশিয়ারি প্রাচীর। কিছু ক্ষেত্রে আরেকটা প্রাচীর থাকে বাহির দিয়ে, এই বাহির দিয়ে আরেকটা প্রাচীর থাকে, সেটা কি বলা হয়? টারশিয়ারি প্রাচীর। বাট এটা খুবই লিমিটেড, সুতরাং ওটা আমাদের পড়ার দরকার নেই। আমাদের যদি বলা হয় যে কোষ প্রাচীরের কয়টা স্তর, আমরা কি বলবো? 3টে স্তর, মধ্যপদ্মা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এবার পরীক্ষায় যদি আসে যে কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটা, সবাই প্রথম স্তর আসলে চোখ বন্ধ করে দাগায় ফেলে প্রাথমিক প্রাচীর। নামটা প্রাথমিক হলেও এটা কিন্তু প্রথম স্তর না, প্রথম স্তর কিন্তু হচ্ছে মধ্যপদ্মা। এই মধ্যপদ্মার পর দ্বিতীয় স্তর হচ্ছে প্রাথমিক প্রাচীর, এই তৃতীয় স্তর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। বুঝতে পারছো? তাহলে কি বললাম কথাটা? প্রথম স্তর হচ্ছে মধ্যপদ্মা, তাহলে মধ্যপদ্মার উপরেই তো জমা হয় তোমার হচ্ছে তৈরি হয় প্রাথমিক প্রাচীর, তার উপরে তৈরি হয় কি? সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরটা কি হতে পারে? একের অধিক স্তর হতে পারে। এছাড়াও আরেকটা স্তর মানে ধরা হয়, সেটা কি টারশিয়ারি প্রাচীর, বাট এটা খুবই লিমিটেড এবং এটা নিয়ে আমরা আলোচনা করবো না। দুই কোষের মাঝখানে যোগাযোগের জন্য একটা ছিদ্র থাকে, তাকে বলা হয় কূপ এলাকা। যেহেতু দুই কোষের জন্য দুই পাশে ছিদ্র, কূপের ইংলিশ হচ্ছে পিট, এবং যেহেতু জোড়া ছিদ্র সেজন্য বলা হয় পিট পেয়ার। ঠিক আছে? এবং পিট পেয়ারে শুধুমাত্র একটা স্তর থাকে, শুধু কোনটা থাকে? ছবি দেখে বোঝা যাচ্ছে শুধুমাত্র মধ্যপদ্মাটা আছে, শুধুমাত্র মধ্যপদ্মাটা আছে, বাকিগুলো কোনটাই নাই। ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে আমাদের এই স্তরগুলার বর্ণনা। এবার এই যে মধ্যপদ্মাটা কোথা থেকে আসছে দেখো। তোমার একটা, তাহলে কোষ যখন তৈরি হয়, কোষ তৈরি হওয়ার সময় দুটো জিনিস আসে। একটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম থেকে, সাইটোপ্লাজম সাইটোপ্লাজম থেকে একটা জিনিস আছে, তার নাম হচ্ছে তোমার ফ্রাগমোপ্লাস্ট। ফ্রাগমোপ্লাস্ট ফ্রাগমোপ্লাস্ট নামে একটা জিনিস আছে সাইটোপ্লাজম থেকে। সাইটোপ্লাজম থেকে আসে ফ্রাগমোপ্লাস্ট। ঠিক আছে? আর গোলগি বডি থেকে একটা জিনিস আছে, গোলগি বডি। আমরা গোলগি বডি পড়ছিলাম, গোলগি বডি গত ক্লাসে একটা লেকচার দিছিলাম আমি, যেখানে বলছিলাম যে গোলগি বডি থেকে তোমার তৈরি হয় কার্বোহাইড্রেট। তাহলে এই কার্বোহাইড্রেট টাইপের একটা জিনিস আছে, মানে শর্করা টাইপের একটা জিনিস আসে, তার নাম হচ্ছে তোমার আহ তার নাম হচ্ছে তোমার পেকটিন। তাহলে এই পেকটিন আর এই ফ্রাগমোপ্লাস্ট, এই দুটো মিলে তৈরি হয় মধ্যপদ্মা। এই মধ্যপদ্মা যদি না থাকে তাহলে কোষ প্রাচীর, কোষ থাকে না। কোষের মূল ভিত্তিটা কোনটা? মূল ভিত্তিটা হচ্ছে এই মধ্যপ্রাচীরটা, এই মধ্যপদ্মাটা। এটা যদি না থাকে তাহলে কোষটা কি হয়ে যায়? কোষটা ভেঙে যায়, কোষটা হচ্ছে আউল হয়ে যায়। মানে দেয়ালের মূল ভিত্তি কোনটা? সবার মাঝখানে একটা ইট, ইট না থাকলে কি দেয়াল তৈরি হয়? সেই জন্য মধ্যপদ্মা না থাকলে তৈরি হবে। তাহলে মধ্যপদ্মা কি দ্বারা তৈরি হয়? ফ্রাগমোপ্লাস্ট আর হচ্ছে পেকটিন। এর উপরে কি তৈরি হয়? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর কি দিয়ে তৈরি? দেখো, প্রাথমিক প্রাচীর তৈরি সেলুলোজ, এক। দুই নম্বর হচ্ছে হেমিসেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তাহলে কোষ প্রাচীর তৈরি করে জিনিস দ্বারা, প্রাথমিক প্রাচীর তৈরি করে তিনটা জিনিস দ্বারা, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এর মধ্যে প্রধান উপাদান হচ্ছে এই সেলুলোজ, প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। আচ্ছা, এরপরে সেকেন্ডারি প্রাচীর। এটা তাহলে মধ্যপদ্মার উপর তৈরি হয় কি দিয়ে? ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন দিয়ে। এর উপর তিনটা জিনিস জমা হয়, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, তৈরি হয় প্রাথমিক প্রাচীর। এর উপরে জমা হয় তোমার লিগনিন আর হচ্ছে সুবেরিন। এই লিগনিন সুবেরিন জমা হয় তৈরি করে সেকেন্ডারি প্রাচীর। তাহলে মধ্যপদ্মা কি দ্বারা তৈরি হয়? প্লাজমোপ্লাস্ট এবং পেকটিন। তার উপর জমা হয় তিনটা সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। এই তিনটা মিলে তৈরি করে তোমার হচ্ছে কি বলে প্রাথমিক প্রাচীর। তার উপর তৈরি হয় কি? লিগনিন সুবেরিন মিলে তৈরি করে সেকেন্ডারি প্রাচীর। এটা গেল কি গঠনটা। ঠিক আছে? আচ্ছা, এটা গেল গঠনটা। দুই নম্বরে যদি আসি, দেখো এটা কয় স্তর? এক স্তর। এটা কয় স্তর? এটাও এক স্তর। কিন্তু এটা কি বলছি আমরা? এটা 1 থেকে 3 স্তর হইতে পারে। আচ্ছা, তাহলে এখন যদি হয়, এখন যদি আমি বলি, তাহলে যে কোষগুলো বিভাজিত হইতে পারে সেগুলো কি বলা হয়? ভাজক কোষ। যে কোষগুলো বিভাজিত হতে পারে সেগুলো বলা হয় ভাজক কোষ। তাহলে যেগুলো বিভাজিত হইতে পারে না সেগুলো বলা হয় স্থায়ী কোষ। আচ্ছা, ভালো কথা। এবার যেগুলো ভাজক কোষ সেগুলোর মধ্যে এই তিনটা স্তরের মধ্যে একটা স্তর থাকে না। দেখো তো, তিনটা স্তরের মধ্যে যেটা এক স্তর, যেগুলা এটাকে ভাগ করতে কোনো ঝামেলা হবে? ঝামেলা হবে না। সুতরাং এরা ভাজক কোষে থাকে, ভাজক কোষে থাকে, এও থাকে, এও থাকে। কিন্তু এটার স্তর কয়টা? সেকেন্ডারি প্রাচীরের স্তর কয়টা? 1 থেকে 3 স্তর। 3 স্তর হলে ভাগ করা ঝামেলা না? ঝামেলা। সেই জন্য এরা
ভাজক কোষে থাকে না। যে কোষগুলো বিভাজিত হইতে পারে ভাজক কোষে অথবা বিপাকীয় কোষে, বিপাকীয় কোষ মানে কি, যে কোষগুলো বিভাজিত হয়, ভাজক কোষে অথবা বিপাকীয় কোষে থাকে না। তাহলে যেগুলা বিভাজিত যেহেতু হওয়ার প্রয়োজন পড়ে, যে কোষগুলা সেকেন্ডারি প্রাচীর যেহেতু মানে বেশি স্তর, 3 স্তর বিশিষ্ট, সুতরাং বিভাজন করতে ঝামেলা, সেই জন্য সেটা কি করে না, এই ভাজক কোষে বা বিভাগে যে কোষগুলো বিভাগের প্রয়োজন পড়ে সেই কোষগুলোতে সে কি করে না, থাকে না। তাহলে আমরা গঠন করে ফেললাম যে মধ্যপদ কি দ্বারা তৈরি, ফ্রাউমোপ্লাস্ট ও পেকটিন, প্রাথমিক প্রাচীর কি দ্বারা তৈরি, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। তারপর মধ্যপদের উপর এই তিনটা জমা হয়ে তৈরি করে তোমার হচ্ছে কি প্রাথমিক প্রাচীর, এর উপর জমা হয়ে লিগনিন সুবেরিন মধ্যে তৈরি করে সেকেন্ডারি প্রাচীর। প্রথম দুটো হচ্ছে এক স্তর করে, এই সেকেন্ডারি প্রাচীরটা কয় স্তর, এটা হচ্ছে 3 স্তর, সুতরাং এটা ভাজক কোষ থাকে না, ঠিক আছে। এবং হচ্ছে এই জিনিসটা আমরা পড়ে ফেললাম। তাহলে 3 প্রাচীর আমাদের হয়ে গেল। এবার আসলে কূপ এলাকা। তাহলে কূপ এলাকা পড়ার সময় আগের ছবিটা আমরা যেটা লিখছি ওই ছবিটা যদি আমরা একটু দেখি আবার, ওই ছবিটাই আমরা একটু আবার আমি আবার এঁকে দেখাই, কোনো সমস্যা নেই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, এটা একটা কোষ, এটা একটা কোষ, দুই কোষের মাঝখানে যেটা টিকে আছে তার নাম কি বলছিলাম আমি, মধ্যপদ্মা। ওকে, এই মধ্যপদ্মার উপর কি জমা হয়েছিল, মধ্যপদ্মার উপর জমা হয়েছিল, সরি কালারটা সেম ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। মধ্যপদ্মার উপর এসে যেটা জমা হয়েছিল তার নাম কি দিছিল তোমরা, এটার নাম ছিল প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। ওকে, এর উপর এর উপর এসে যে একের অধিক স্তর, আমরা বলছিলাম যে কম 1 থেকে 3 স্তর হইতে পারে, আরেকজন এসে জমা হয়েছিল 1 থেকে 3 স্তর। তাহলে এর নাম কি দিছিলাম আমরা, এর নাম দিছিলাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি সেকেন্ডারি প্রাচীর। ওকে, তাহলে এই যে এই জায়গাটাকে কি বলছিলাম তখন আমরা, এর নামটা দিছিলাম তখন আমরা দুই পাশে, যেহেতু এই পাশে একটা কূপ তৈরি হয়, এই পাশে আরেকটা কূপ তৈরি হয়, দুই পাশে দুটো কূপ তৈরি হয়, তাহলে সেই জন্য এর নামটা আমরা বলছিলাম যে একে বলা হচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছিল কি পিট পেয়ার বা কূপ এলাকা, কূপ এলাকা। এবং দেখো এই কূপ এলাকার মধ্যে শুধুমাত্র একজন আছে, কে আছে, শুধুমাত্র কূপ এলাকায় মধ্যপদ্মা থাকে, কূপ এলাকায় কে থাকে, মধ্যপদ্মা। তাহলে এই মধ্যপদ্মাটা শুধু যেহেতু কূপ এলাকায় থাকে, এই মধ্যপদ্মাটা তখন কূপ যেহেতু নাম, তাহলে ওর নামটা তখন হয়ে যায় পিট মেমব্রেন বা কূপ পদ্মা। তাহলে তার নাম কি হয়েছে তখন, পিট মেমব্রেন অথবা কূপ পদ্মা। তাহলে কি বললাম কথাটা, তাহলে কথাটা কি দাঁড়ালো, কথাটা দাঁড়ালো হচ্ছে এটাই যে তোমার হচ্ছে এই পিট পেয়ারে দুই পাশে যে ছিদ্র, কোষের মাঝখানে আমার যোগাযোগের জন্য ছিদ্র থাকে তাকে বলে কূপ এলাকা বা পিট পেয়ার। এই পিট পেয়ারে শুধুমাত্র একটা স্তর থাকে, সেটা মধ্যপদ্মা, কারণ বাকিগুলো থাকে না, বাকি থাকলে তো দরজা হবে না। সেটা কি বলা হয়, সেটা বলা হয় কি যে মধ্যপদ্মাটা যেহেতু ওখানে থাকে শুধু, তখন ওর নাম হয়ে যায় কি পিট মেমব্রেন অথবা কূপের পদ্মা, যেটাই বলো না কেন। আচ্ছা, এই কূপের কাজটা কি, তুমি দেখো নর্মাল দুটো কোষের মাঝখানে কাজ কি হয়। তাহলে আমি যদি এটা একটা কোষ চিন্তা করি, এটা কোশ্চেন আবার দেখাচ্ছি। তাহলে ধরো ওই যে এটার মাঝখানে এই জায়গায় আমি করে দেখাই দিলাম একটু, তাহলে এই জায়গায় ধরো পিঠটা তৈরি হয়েছে, এটা ধরো সেই পিঠটা। তাহলে এটার কাজ কি হবে, এটার কাজ হবে একটা মানে দুটো কোষের মাঝখানে বিভিন্ন জিনিস যাওয়া আসা করা। তাহলে এই যে দুটো কোষের মাঝখানে যে যাওয়া আসা করা বা যোগাযোগ রক্ষা হয়, যে প্রক্রিয়ায় যোগাযোগ রক্ষাটা হয় এই জিনিসটাকে বলা হয় প্লাজমোডেসমোটা। তাহলে প্লাজমোডেসমোটা কি বলতেছি, যে প্রক্রিয়ায় কূপ এলাকা কূপ এলাকা দিয়ে কূপ এলাকা দিয়ে পাশাপাশি দুটি কোষ যোগাযোগ করে তাকে কি বলে, এই প্লাজমোডেসমোটা। তাহলে এই যে ছবির মধ্যে দেখাচ্ছিলাম যে কথাটা, তাহলে ছবির মধ্যে জিনিস দেখাচ্ছিলাম, এটা আবার দেখাচ্ছি। তোমার এটা একটা কোষ, দুই পাশে দুটা কোষ, এই দুইটা কোষের মাঝখানে তোমার এই স্তর পর্দাগুলো তৈরি, প্রাচীরগুলো তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর দুটা কোষের মাঝখানে একটা ছিদ্র রয়ে গেল, তাকে বলছে কূপ এলাকা। এই ছিদ্রের কাজটা কি, দুটো কোষের মাঝখানে যোগাযোগ রক্ষা করা। এই যোগাযোগটা যে প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয় সেই জিনিসটাকে কি বলা হয়, সেই জিনিসটাকে বলা হয় প্লাজমোডেসমোটা, সেই জিনিসটাকে বলা হয় প্লাজমোডেসমোটা, ঠিক আছে, সেটাকে বলা হয় প্লাজমোডেসমোটা। তাহলে আমরা কি বললাম যে কূপ এলাকায় শুধুমাত্র কোন পদ্মা থাকে, মধ্যপদ্মা থাকে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় তোমার হচ্ছে
পিট মেমব্রেন এবং সেখান দিয়ে যে প্রক্রিয়া যোগাযোগ রক্ষা হয় তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এবার চলে আসি রাসায়নিক গঠন। আচ্ছা, রাসায়নিক গঠন পড়ার সময় আমরা রাসায়নিক গঠন পড়বো। মধ্যপথা কি দ্বারা তৈরি? শুরুতে পড়ে আসছে ফ্রাগমোপ্লাস্ট আর হচ্ছে তোমার পেকটিন পড়া হয়ে গেছে। প্রাথমিক প্রাচীর কি দ্বারা তৈরি? উপরের ছকের মধ্যে পড়ে আসছে সেলুলোজ, হেমিসেলুলোজ আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। সেকেন্ডারি প্রাচীর কি দ্বারা তৈরি? লিগনিন আর সুবেরিন। এই তিনটাই পড়া হয়ে গেছে। তাহলে এই তিনটা মানে কি? কোষ প্রাচীরের গঠন পড়া হয়ে গেছে। কিন্তু কোষ প্রাচীর গঠন পড়া হয়ে গেল, এটা আমরা উদ্ভিদ কোষে কোষ প্রাচীর গঠন পড়ছি। আরো কিছু এক্সট্রা কোষে পড়তে হয়। ছত্রাকের কোষ প্রাচীরের গঠনের নাম, কোষ প্রাচীরের নাম কি দ্বারা তৈরি? কাইটিন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? লিপিড প্লাস প্রোটিন। তারপরে তোমাদের বইয়ে কি আর কোনটা আছে? হ্যাঁ, শৈবালেরটা আছে। শৈবালেরটা কি দ্বারা তৈরি? এই তিনটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, গ্লাইকোপ্রোটিন প্লাস পলিস্যাকারাইড মানে শর্করা। আচ্ছা, ওকে। তাহলে কি বলতেছিলাম? কথাটা বলতেছিলাম যে আমরা পড়তেছি এখন রাসায়নিক গঠন। তাহলে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন মানে কি? কোষ প্রাচীর যেগুলো দ্বারা তৈরি সেগুলো রাসায়নিক গঠন। কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? মধ্যপথা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এই তিন প্রাচীরের রাসায়নিক গঠন আমরা উপরে পড়ে ফেলছি, এই যে এই ছকের মধ্যে। দেখো, মধ্যপথা কি দ্বারা তৈরি? ফ্রাগমোপ্লাস্ট এবং হচ্ছে পেকটিন। প্রাথমিক প্রাচীর কি দ্বারা তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। সেকেন্ডারি প্রাচীর কি দ্বারা তৈরি? লিগনিন আর সুবেরিন। সুতরাং আমরা রাসায়নিক গঠনের তিনটার পড়ে ফেলছি। এছাড়া কি বললাম? ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? কাইটিন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? লিপিড আর প্রোটিন। আর শৈবালেরটা কি দ্বারা তৈরি? গ্লাইকোপ্রোটিন আর পলিস্যাকারাইড। পড়া হয়ে গেছে। ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কি? সূক্ষ্ম গঠন। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে সূক্ষ্ম গঠন। এই সূক্ষ্ম গঠনটা পরীক্ষা আসে এবং এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সরি। আচ্ছা, সূক্ষ্ম গঠন। তাহলে সূক্ষ্ম গঠন যদি আসি আমি, একটা কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। আমি এটা আগে বলছি। তাহলে সেলুলোজ মিলে হচ্ছে প্রধান উপাদান। আচ্ছা, ভালো করে। এই সেলুলোজ হচ্ছে প্রধান উপাদান। তাহলে এই সেলুলোজ যেটা আছে, এই সেলুলোজ কি? সেলুলোজ হচ্ছে, আমরা 3 নাম্বার চ্যাপ্টারে পড়ছিলাম, এটা হচ্ছে এক ধরনের বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজের একটা পলিমার। এটা আমরা 3 নাম্বার চ্যাপ্টার যখন পড়বো কোষ রসায়ন, সেখানে আবার পড়বো। এই সেলুলোজটা কি? এটা একটা বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের বিটা ডি গ্লুকোজ। এই সেলুলোজ গুলা, তাহলে মূল উপাদান কি? সেলুলোজ। এই সেলুলোজটা কি? এক ধরনের গ্লুকোজ। গ্লুকোজ এটা জানলেই হবে। ঠিক আছে। এই সেলুলোজ গুলার 1 থেকে 3000 অণু, 1 থেকে 3000 অণু, তাহলে 1 থেকে 3000 সেলুলোজ অণু মিলে তৈরি করে সেলুলোজ চেইন। সেলুলোজ চেইন। ওকে। এই সেলুলোজ চেইন তৈরি করলো। এই সেলুলোজ চেইনটা তোমার হচ্ছে প্রায় 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করে একটা জিনিস, তার নাম হচ্ছে ক্রিস্টালাইন মাইসিন। ক্রিস্টালাইন ক্রিস্টালাইন মাইসেল। ঠিক আছে। তাহলে 100টা, তাহলে 1 থেকে 3000 সেলুলোজ অণু মিলে সেলুলোজ চেইন তৈরি করছে। তারপর তোমার কি হয়েছে? তারপরে তোমার হচ্ছে সেলুলোজ চেইন 100টা মিলে তৈরি করছে ক্রিস্টালাইন মাইসিল। ঠিক আছে। এই ক্রিস্টালাইন মাইসিলি, এটাকে শুধু মাইসিলি বলে অনেকে। এই ক্রিস্টালাইন মাইসিলিটাকে বলা হয় কোষ প্রাচীরের একক। তাহলে এটা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। মেডিকেল পরীক্ষা আসবে বলে আসে না, এটা যে কোনো বার চলে আসবে। তাহলে এই ক্রিস্টালাইন মাইসিলিকে কি বলা হয়? কোষ প্রাচীরের একক বলা হয়, বা ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়, যেটাই বলি না কেন। তাহলে মূল উপাদান কে ছিল? সেলুলোজ। আর একক হচ্ছে ক্রিস্টালাইন মাইসিলি। এই ক্রিস্টালাইন মাইসিলি প্রায় 20টা একত্র হয়। এই 20টা মিলে তৈরি করা হচ্ছে মাইক্রোফাইব্রিল। মাইক্রো মানে কি? ক্ষুদ্র। ফাইব্রিল মানে সুতা, মানে ক্ষুদ্র সুতা তৈরি করে। এই ক্ষুদ্র সুতা আবার তোমার হচ্ছে 250টা মিলে তৈরি করে ম্যাক্রোফাইব্রিল। এটা যদি 250টা জমা হয় তৈরি করে ম্যাক্রো। ম্যাক্রো মানে কি? বড়।
ফাইবার মানে সুতা, তাহলে তৈরি করে বড় সুতা। তাহলে এই বড় সুতারাই পরবর্তীতে কি তৈরি হয়? কোষ প্রাচীর তৈরি হয়। ওকে, তাহলে সূক্ষ্ম গঠন কি দাঁড়ালো? সূক্ষ্ম গঠনে আসলো যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে তোমার, কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজটা হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান, খুবই ইম্পর্টেন্ট জিনিস। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি? সেলুলোজ। ঠিক আছে, কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজ তোমার হচ্ছে কতগুলা? সেলুলোজ তোমার হচ্ছে 100টা মিলে তৈরি, সরি, সেলুলোজ তোমার 1 থেকে 3000 মিলিত হয়ে তৈরি করে সেলুলোজ চেইন। সেলুলোজ চেইন 100টা মিলে তৈরি করে ক্রিস্টালাইন মাইসিলি, এটাকে বলা হয় কোষ প্রাচীরের একক, ক্ষুদ্রতম একক। এই ক্রিস্টালাইন মাইসিলি 200টা মিলে তৈরি করে মাইক্রোফাইবিল, এই মাইক্রোফাইবিল 250টা মিলে তৈরি করে ম্যাক্রোফাইবিল। এটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। ছোট 2 মার্কের কোশ্চেনেও আসে, অবজেক্টিভে আসে। অবজেক্টিভে কি আসে? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক, সরি, কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? প্রধান উপাদান বললে অ্যান্সার কি হবে? প্রধান উপাদান বললে অ্যান্সার হবে হচ্ছে তোমার কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম হচ্ছে সেলুলোজ। এটা কি ধরনের? কি গ্লুকোজ? বিটারি গ্লুকোজ। এরপর কি পরীক্ষা প্রশ্ন আসে কোষ প্রাচীরের একক কোনটা? ক্রিস্টালাইন মাইসিলি। এছাড়া এগুলো আসতে পারে সেলুলোজ চেইন কয়টা সেলুলোজ নিয়ে তৈরি? 1 থেকে 3000। ক্রিস্টালাইন মাইসিলি কয়টা চেইন, কয়টা সেলুলোজ চেইন দিয়ে তৈরি? তোমার হচ্ছে 100টা। তাহলে পরীক্ষায় যে প্রশ্ন আসে যে ক্রিস্টালাইন মাইসিলি কয়টা সেলুলোজ দিয়ে তৈরি? তাহলে 100 গুণ 3000, তার মানে তোমার কত হয় তাহলে? 100 গুণ 3000 কত হবে তাহলে? 3 লাখ। ওকে। আবার ক্রিস্টালাইন মাইসিল 20টা মিলে তৈরি করে মাইক্রোফাইবিল, মাইক্রোফাইবিল 250 মিলে তৈরি করে ম্যাক্রোফাইবিল, এটা তৈরি করে কোষ প্রাচীর। তাহলে এ হয়ে গেল আমাদের হচ্ছে তোমার সূক্ষ্ম গঠন। ঠিক আছে, এবার হচ্ছে কোষ প্রাচীরের কাজ। একটা প্রাচীরের কাজ কি হইতে পারে? পুরো একটা কোষকে আবদ্ধ করে রাখা, কোষের আকৃতি দান করা। দেখো আমরা বইয়ের মধ্যে তাকাও, বইয়ের মধ্যে তাকালে দেখতে পাবা একটা কোষ প্রাচীরের কাজ কি হইতে পারে? কোষ আকৃতি দান করা, কারণ এর চারপাশে ঘিরে রাখে। কোষটাকে দৃঢ়তা প্রদান করা, শক্তি দেয়। কোষটাকে অন্য কোষ থেকে কি করা? পৃথক রাখা। এবং এই কোষের কাজকে, কোষ প্রাচীরের কাজটা কিভাবে? পরিবহন করা, মানে অন্য জিনিসটাকে অন্য কোষ থেকে এই কোষের মধ্যে পরিবহন এবং যোগাযোগ রক্ষার কাজটা সে করবে। ঠিক আছে, এবং বহিস্থ পরিবাহক রূপে প্লাজমোডেজমাটা কাজ করে। এটা অবজেক্টিভের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা পরীক্ষা আসবে, রূপে আসতেছে যে উদ্দীপনা পরিবাহক রূপে কে কাজ করে? প্লাজমোডেজমা হিসেবে কাজ করে। আমরা পড়ছি না প্লাজমোডেজমটা? আচ্ছা, আমরা প্রথম থেকে যদি একবারে বইয়ে আসি, তাহলে প্রথম কথাটা বলছে কোষ প্রাচীর একটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এটা প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীরের 3টা স্তর থাকে। ঠিক আছে, প্রথম স্তরটা কোনটা? মধ্যপর্দা। বলছিলাম সবার মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা দুটো জিনিস দ্বারা তৈরি। কখনো হয় মনে আছে কিনা কোষ প্রাচীর? কোষ প্রাচীর কয়টা স্তর? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। টেলোফেজ মানে কি? লাস্টের স্টেজটা। ওই লাস্টের স্টেজে টেলোফেজে এসে সাইটোপ্লাজম থেকে আসে ফ্রাগমোপ্লাস্ট, আর গোলগি বডিতে এসে পেকটিন, দুটো মিলে তৈরি করে মধ্যপর্দা। তো একটা কথা বলছে, এই মধ্যপর্দা বিগলিত হয়ে গেলে কোষ দুটো আলাদা হয়ে যায়, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট পৃথক হয়ে যায়। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা? মধ্যপর্দা। এই মধ্যপর্দা মানে কি? আমাদের দুটো ঘরের মাঝখানে ইট, তারপর বলছিলাম সিমেন্ট, তার উপর রং। তাহলে ইটটা বিগলিত হয়ে গেলে আমাদের দেয়ালে থাকে না। দেখো যে তোমার মধ্যপর্দা কোনটা? মাঝখানেরটা। এরপর তোমার দেখো প্রাথমিক প্রাচীর, এই যে একটা স্তর, এর উপর 3টা স্তর, 1 থেকে 3 স্তর সেকেন্ডারি প্রাচীর। আর দেখো শুধু কূপ এলাকায় শুধুমাত্র একটাই পর্দা আছে, সেটা কোনটা আছে? মধ্যপর্দা আছে। মধ্যপর্দা শুধু এই কূপ এলাকার নামটা কি দেওয়া হয়? এর নাম দেওয়া হয় পিট মেমব্রেন। আচ্ছা, তাহলে কি বলছে? দেখো দ্বিতীয় স্তরটার নাম কি? দ্বিতীয় স্তরের নাম হচ্ছে তোমার প্রাথমিক প্রাচীর। কি দ্বারা তৈরি? দেখো সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন মার্ক করা আছে। ঠিক আছে, এটা প্রাথমিক প্রাচীর। এখানে কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? সেলুলোজ বলা আছে। আচ্ছা, এর উপরে তোমার তৈরি হয় দেখো সেলুলোজ আর লিগনিন। ও সরি, আমি একটা জিনিস ভুল বলে আসছি। হ্যাঁ, একটু কারেক্ট করে আসি, আমি লিগনিন সুবেরিন বলছি। একটু কারেক্ট করে আসি। আমি মনে হয়, হ্যাঁ তাই তো, সুবেরিন অন্য জিনিস। তাহলে এটা কি হবে? এটা হবে তোমার সেলুলোজ, সেলুলোজ আর লিগনিন। সরি, হ্যাঁ, ওকে। তাহলে কি বললাম কথাটা? তাহলে এই সেলুলোজ আর লিগনিন জমা হয়, এই সেলুলোজ আর লিগনিন জমা যেটা তৈরি করে সে সেকেন্ডারি প্রাচীর। এটা তৃতীয় স্তর। আচ্ছা, কি বলছে? দেখো ভাজক কোষ এবং অধিক মাত্রায় যেগুলো বিপাকীয় কোষ, এগুলোতে সেকেন্ডারি প্রাচীর থাকে না। কেন থাকে না? কারণ এটা 3 স্তর বিশিষ্ট, কারণ বিভাজন করতে ঝামেলা করবে। ঠিক আছে, বিরল ক্ষেত্রে টারশিয়ারি প্রাচীর থাকে, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, দুই মধ্যপর্দার উপরে প্রাচীর সৃষ্টি না হওয়ার কারণে পাশাপাশি দুটো কোষের মাঝখানে যে গর্তের সৃষ্টি, তাকে কূপ বলা হয়। এটা সবচেয়ে পাতলা এলাকা। পরীক্ষা আসে যে কোষ প্রাচীর সবচেয়ে পাতলা এলাকা কোনটা? তাহলে এটা হবে কি? কূপ এলাকা। আচ্ছা, কূপ এলাকার মধ্যে শুধুমাত্র মধ্যপর্দা থাকে, কেবলমাত্র মধ্যপর্দা থাকে, পড়ছি আমরা। এই মধ্যপর্দাকে কখন বলা হয়? পিট মেমব্রেন। এবং এই পাশাপাশি দুটো কূপকে বলা হয় পিট পেয়ার। এই পিট পেয়ারে যে সূক্ষ্ম যে সাইটোপ্লাজমের সংযোগ স্থাপিত হয় এবং এটার মধ্যে দিয়ে বিভিন্ন যে পরিবহন হয়, এটাকে বলা হয় প্লাজমোডেজমা। রাসায়নিক গঠন দেখো আমরা পড়ছি অলরেডি, যে তোমার মধ্যপর্দায় পেকটিন, ওটা পেকটিক অ্যাসিড, এবং হচ্ছে প্লাজমোপ্লাস্ট থাকে। প্রাথমিক প্রাচীরে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন থাকে, এবং সেকেন্ডারি প্রাচীরে আমরা বলছিলাম তোমার হচ্ছে লিগনিন আর হচ্ছে তোমার কি বলে সেলুলোজ থাকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো এখানে 3টে জিনিস লাগে, যে শৈবালের সরি কই গেল, এই যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড প্রোটিন, আর শৈবালের কোষ প্রাচীর তোমার হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড দ্বারা তৈরি। গেল।
এরপর সূক্ষ্ম গঠন, এটা পুরোটাই খুবই ইম্পর্টেন্ট, আমি পড়ে ফেলছি। প্রধান উপাদান সেলুলোজ, এই সেলুলোজ 1 থেকে 3000 মিলে সেলুলোজ চেইন, 100টা চেইন মিলে মাইসিলি, মাইসিলিকে বলা হয় একক, 20টা মাইসিলি মিলে মাইক্রোফাইবিল, মাইক্রোফাইবিল 250 মিলে ম্যাক্রোফাইবিল, এবং এইভাবে কোষ প্রাচীর গঠিত হয়। কাজটা করে বলছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কোষ প্রাচীর। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাও।